পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না ব্যয়, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বর্ধনে স্থাপন হচ্ছে 4টি স্মৃতিস্তম্ভ। দেওয়ার শেষ চেষ্টা ট্রাম্পের। 6 জানুয়ারি সমাবেশের ডাক, নিজ দলের সিনেটরদের কাছে ধাক্কা খেয়ে পাস মার্কিন প্রতিরক্ষা বিল। ভোটের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আরেক দফা মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়াতে হবে না পদ্মা সেতুর কাজে। অর্থাৎ এখনো পর্যন্ত বরাদ্দ করা প্রায় 30,000 কোটি টাকাতে শেষ করা যাবে পদ্মা সেতুর কাজ। পাশাপাশি সেতুর কাজে ইচ্ছাকৃত কোনো বিলম্ব পাওয়া গেলে চীনের ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা করারও পরিকল্পনা করছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। উত্তাল পদ্মায় হবে সেতু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত হবে পুরো দেশ। একটা সময় এটা শুধুই স্বপ্ন ছিল। কাজে হাত দেওয়ার পর শত জটিলতার মুখে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা, বেড়েছে মেয়াদ, বেড়েছে বাজেটও। শুরুতে 2007 সালে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। তবে নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 2011 সালে এই প্রকল্পের জন্য 20,507 কোটি 20 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। 2016 সালে আরেক দফা বেড়ে দাঁড়ায় 28,793 কোটি 39 লাখ টাকা। সবশেষ 2018 সালের জুন মাসে বাড়ানো হয় আরও 1,400 কোটি টাকা। নদী শাসনের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করতে শেষবার বাড়ানো হয় বরাদ্দ। মূল ডিপিপিতে 1,530 হেক্টর ভূমি অধিগ্রহণের কথা, কিন্তু নদী থেকে যে বালি তোলা হচ্ছে পরিবেশগত নীতিমালা মেনে তা নদীতে না ফেলে অন্যত্র জমিয়ে রাখার জন্য অতিরিক্ত এই ভূমির প্রয়োজন হয়। এবার আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। তবে এর জন্য বাড়তি কোনো বাজেট প্রয়োজন হবে না বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক। আমরা তো অলরেডি গভর্নমেন্টের কাছে অনুমোদন নিয়েছি, ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে সময় বৃদ্ধি, আমরা সেই ইয়াতে এখনো আছি এবং আমাদের কাছে কোনো ইন্ডিকেশনও নাই যে বাড়বে। হ্যাঁ, হয়তো পারলে আমরা জানাবো, এটা গোপন কিছু তো থাকবে না। এখন পর্যন্ত পুরো প্রকল্পের বাজেট 30,193 কোটি 39 লাখ টাকা। নির্ধারিত সময়ের পরও কাজ করতে হওয়ায় বাংলাদেশ সরকারের কাছে নানা কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। অন্যদিকে কাজে দেরি হওয়ার পিছনে তাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে তাদের জরিমানা করার কথা ভাবছে সেতু মন্ত্রণালয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন কোনোভাবেই প্রকল্পের বাজেট বাড়ছে না বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর সৌন্দর্য বর্ধনে 4টি স্মৃতিস্তম্ভ স্থাপন হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন মূল সেতুর শুরুতেই প্রথম পিয়ারের দুপাশে 2টি এবং শেষ প্রান্তে 42 নম্বর খুঁটির 2 পাশে আরও 2টি স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আর্কিটেক্টদের আলোচনা চলছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। স্বপ্নের পদ্মা সেতু নকশা অনুযায়ী সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটির উইংসের উপর বসবে স্মৃতিস্তম্ভ। সেতুর 42 নম্বর খুঁটির মধ্যে 2টি ডানা থাকবে। 42 নম্বর খুঁটির উপর 7F স্প্যান বসে 2018 সালের 29 জুন। পরবর্তীতে ডানা বের করে আনা হয়। আর 2020 সালের 21 নভেম্বর 1 নম্বর খুঁটির উপর বসে 1A স্প্যান। ডানার কাজ শেষ হলেই বসিয়ে দেওয়া হবে স্থাপনা। 42 নম্বর পিলার আর 1 নম্বর পিলার এই দুইটার মানে একটু দুই সাইডে বাতি রাখা হয়েছে। এখানে কোনো ডিজাইন স্টার আর কি কিছু করবে সৌন্দর্য ফুটে ওঠানোর জন্য। সৌন্দর্য বর্ধনের স্থাপনার বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আর্কিটেক্টদের আলোচনা চলছে। আমরা আর্কিটেক্টের সাথে কাজ করতেছি, বিভিন্ন পরীক্ষা করছি কি করা যাবে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। হ্যাঁ, এখন ধরেন আপনারা বললাম ধারে কাজ আমরা তো অপশন নিয়ে কাজ করতেছি, তাই এটা আলটিমেটলি আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করবে, তখন আমরা জানাতে পারবো। মহামারী করোনার মধ্যেও স্বপ্নের পদ্মা সেতু এগিয়ে চলেছে অপ্রতিরোধ গতিতে। 22 মিটার প্রস্থের 4 লেন বিশিষ্ট এই সেতুর মাঝখানে এখন ডিভাইডারে কাজ চলছে। পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর সেতুটি দেখতে এসে অভিভূত লোকজন। খুবই ভালো লাগলো, খুবই রাস্তাঘাট খুবই সুন্দর, যাক মনের ইচ্ছা পূরণ হলো। পদ্মা সেতু দেখে আমাদের অনেক শান্তি লাগলো। আমার খুব ভালো লাগতেছে, নিজের দেশে নিজের কাজ খুব ভালো। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর কাজের অগ্রগতি
91% বেশি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর নতুন বছরের শুরুতেই এলো সুখবর। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। আজ থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে পরীক্ষামূলক টিকাদান শুরু হবে বলে জানা গেছে। এদিকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশও শীঘ্রই পাবে এই ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। রাশেদ লিমনের রিপোর্ট। শুক্রবার অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটির দুটি দল বিশেষজ্ঞ প্যানেলের সামনে তাদের ভ্যাকসিনের বিস্তারিত তুলে ধরে। এর একদিন পরই অনুমোদন দিল ভারতীয় বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে ভারতে অক্সফোর্ডের টিকার কার্যক্রম দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছে সিরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার ফলে দেশে নির্ধারিত সময়ের মধ্যেই ভ্যাকসিন আসার পথ সুগম হলো। আমাদের দেশে যখন আমরা আসবো তখন আমাদের ডিজিডি এর একটা এনওসি লাগবে, এরপরে আমরা আমাদের ব্যবস্থা করতে পারবো। জানুয়ারি মাসটা লাগতে পারে বড়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের জন্য এমন খবর নিঃসন্দেহে আনন্দের, তবে এখন দরকার ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিটা সেরে ফেলা। যদি এটা এসে যায় এটা আমাদের জন্য বিরাট সুখবর। তাহলে পরিমাণগত দিক থেকে আমরা জানি না যে কি পরিমাণ আসতে পারবে। যদি সঠিক পরিমাণ আসতে পারে এবং এটা মৃত্যুহার কমাতে বিরাট কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আর টিকা দেওয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ তাদের। তালিকা অনুযায়ী ওনার ওখানে 5 জন টিকা পাওয়ার কথা তার বাড়িতে, কিন্তু উনি প্রভাব খাটিয়ে এখানে অন্য আরও 50 জনকে আনলেন। এইটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এটা যদি আমরা না কাটিয়ে উঠি তখন আমাদের লোকজন অসন্তুষ্ট হবে এবং তখন অনিয়ম হবে। এই জায়গাটায় আমাদের একটু কঠিন খেয়াল রাখতে হবে। প্রতি লটে 50 লাখ করে সেরাম থেকে 3 কোটি ভ্যাকসিন নেবে বাংলাদেশের ভ্যাকসিনকো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে। গতকাল প্রথম দিন 4টি এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা 19 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের শঙ্কায় আতঙ্কিত সারা বিশ্ব। এ অবস্থায় বাংলাদেশ ফ্লাইট বন্ধের পথে না গিয়ে দেশটি থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিচ্ছে। প্রথম দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যুক্তরাজ্যের যাত্রীদের আলাদা করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হজ ক্যাম্প, পরবর্তীতে যাত্রীদের পছন্দ অনুসারে কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত হোটেলে পাঠানো হয়। তবে কোয়ারেন্টিনের পরিবর্তে বিকল্প ব্যবস্থার দাবি করেন কিছু কিছু যাত্রী। অ্যাজ এ হোল বাংলাদেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট আগের চেয়ে ভালো। যেহেতু নেগেটিভ নিয়ে আসতেছে, প্রয়োজনে এই এয়ারপোর্টে যদি এমন একটা সিস্টেম করতো যে এখানেই আরেকটা ওরা পরীক্ষা করে তারপরে সবাইকে ছাড়তো, তাহলে বাংলাদেশের জন্যও সেফটি হতো আর প্যাসেঞ্জাররাও হ্যারাস্তা হতো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো, এটা আমি স্বীকার করি। যতজন সার্টিফিকেট আছে এরারে মনে করি লোকা যে অতি শীঘ্রই 2 দিন বা 3 দিনের ভিতরে দেওয়ার লাগি বিশেষভাবে অনুরোধ জানাই। এদিকে সিলেটেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যকরে হোটেল নির্বাচন সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহে 2টা ফ্লাইট, 14 দিন যদি কোয়ারেন্টাইনে থাকে তাহলে 640 থেকে 650 জন যাত্রীকে আমাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করতে হবে। সেই আলোকে আমরা 700 জনের মতো অ্যাকোমোডেশন আমরা করেছি। আমাদের কয়েকটি হোটেল ফাইনাল হয়ে গেছে। বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি। সপ্তাহে গড়ে 1000-এর মতো যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। প্রাথমিকভাবে 15 জানুয়ারি পর্যন্ত বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ। নতুন বছর নতুন বই, মহামারী ছাপিয়ে দেশে বর্ষবরণের আনন্দ একেবারেই আলাদা। 9 মাস পর অনেক শিক্ষার্থী এসেছে স্কুল প্রাঙ্গণে, তাই আবেগটা ছিল একটু বেশি। শিক্ষকরাও অনেকদিন পর ছাত্রছাত্রীদের কাছে পেয়ে খুশি। বছরের প্রথম দিনের সেরা উপহার, তাই তো উচ্ছ্বাসের এই কোনো কমতি, বরং নতুন বই হাতে পেয়ে এমনই বাঁধ ভাঙা উল্লাসে ভাসে কচি কাচার দল। নতুন বইয়ের নতুন ঘ্রাণ, সাথে দীর্ঘ ঘরবন্দি জীবনের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি, পাশাপাশি প্রিয় বন্ধুর সহচার্য আনন্দ বাড়িয়েছে বহুগুণ। আমি এখন 1-এ উঠলাম। নতুন বই দিয়েছে?
আমি অনেক আগ্রহী ছিলাম নতুন বই পাওয়ার জন্য। প্রাইমারি স্কুল বের হয়ে এখন হাই স্কুলে ভর্তি হয়েছি, তার জন্য আরও বেশি আনন্দ লাগছে। শুক্রবার শীতের মিষ্টি সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে শুরু হয় বই বিতরণের এই আয়োজন। দীর্ঘ বিরতির পর শিক্ষাঙ্গনে শিশুর পা পড়ায় উচ্ছ্বাস ছুঁয়ে গেছে অভিভাবক ও শিক্ষকদের হৃদয়েও। বাচ্চারা একটা বিমর্ষ অবস্থায় আছে, এখন তার একটা নতুন বই পেয়েছে, বইগুলো তার বাসায় পড়বে, আনন্দ উপভোগ করবে। যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেখ এবং করোনা চলে যাক। তবে কোথাও কোথাও করোনার বেড়া জালে বই বিতরণের আয়োজনে ছিল বেশ বিধিনিষেধ। স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। মহামারীর মধ্যে বই তুলে দিতে পারার সন্তুষ্টি থাকলেও অভিভাবক ও শিক্ষকদের মনে ছিল চাপা কষ্ট। প্রিয় শিক্ষার্থীদের কাছে পেতে উদগ্রীব ছিলেন শিক্ষকরা। আমরা বই দিবসই বলছি, আজকে উৎসব বলতে পারতেছি না, কারণ যাদেরকে নিয়ে উৎসব তাদেরকে কিন্তু আমরা স্বাস্থ্য রক্ষার জন্যই তাদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আনছি না। বাড়িতে থাকো, অভিভাবক বাবা মায়ের কথা শোনো এবং তোমরা তোমাদের নতুন বইটি দেখো। তবে অনেক অভিভাবকই হেরে যান সন্তানের বায়নার কাছে। বিধিনিষেধ মেনে সন্তানকে স্কুল করিডোরের বাইরে রেখে বই নিয়ে তা তুলে দেন প্রিয় সন্তানেরই হাতে। সকাল থেকেই মনে করেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্যই আমরা ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। বই পেয়ে ভালো লাগছে। চলতি বছর ৩৫ কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। বছরের প্রথম দিন সার্বজনীন বই উৎসবও প্রভাবমুক্ত হতে পারল না মহামারীর। তবে সবার সম্মিলিত শক্তি আর স্বাস্থ্যবিধি রক্ষায় আবারও ফিরবে সুদিন। কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনা কেড়ে নিয়েছিল স্কুলে যাওয়ার দিন, পড়াশোনাতেও ভাটা পড়েছিল দীর্ঘ সময়। এমন দুশ্চিন্তা আর হতাশার ঘোর কাটবে কি কখনো? হারিয়ে যাওয়া বছর যেমন কেড়ে নিয়েছিল সব, নতুন বছর যেন নতুন করে বয়ে নিয়ে আসে স্বাভাবিক জীবন। এই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 9 মাসেরও বেশি সময় পা পড়েনি প্রিয় বিদ্যাপীঠে। পড়াশোনা, আনন্দ আর খেলাধুলার সঙ্গী যে সহপাঠীরা, কতদিন দেখা হয়নি সেই মুখগুলো। প্রিয় শিক্ষকেরা কেমন ছিলেন ছুটির এই সময়টিতে? এমন সব স্মৃতিকাতরতা আর জিজ্ঞাসার যেন অবসান হলো আজ। একে তো নতুন বছরের উৎসবের আমেজ, তার উপর নতুন শ্রেণীতে পড়ার জন্য বই পাওয়ায় আনন্দের মাত্রা ছিল অনেক বেশি। অনেকদিন পরে আমি এই স্কুলে এসেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। করোনাকালীন সময়ে বই পেয়ে আমরা খুবই খুশি। ক্লাস না হলেও যে বই পেয়েছি এটা অনেক ভালো। নতুন বই পেলে বাড়িতে পড়ার আগ্রহটা বাড়বে। শুধু পড়াশোনাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে বিদ্যালয়ের যে কত বড় ভূমিকা তা বোঝা যায় এই চিত্র দেখে। কাঙ্ক্ষিত বইয়ের সাথে সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের দেখা পাওয়া এ যেন আনন্দের সঙ্গে বাড়তি উৎসবের উপলক্ষ এনে দিয়েছে শিক্ষাঙ্গন জুড়ে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। বন্ধুদের সাথে দেখা করলাম আর নতুন বই পেলাম, এর মধ্যে খুব আনন্দ পেয়েছি। নতুন বই হাতে পাওয়ার অনুভূতির কাছে যেন হার মেনেছে মহামারীর ভয়। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল এই উৎসব জুড়ে। বই পেয়ে শুধু ছাত্রছাত্রীরাই নয়, উচ্ছ্বাসের স্রোতে গা ভাসান অভিভাবকরাও। প্রথম দিন বই পেয়ে ওরা খুবই আনন্দিত এবং তার সাথে আমরাও খুবই আনন্দিত। বেশ কয়েক মাস বিরতির পরে কোমলমতি শিক্ষার্থীদের দেখা পেয়েও হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে পেরে সন্তুষ্ট শিক্ষকরাও। শিক্ষার্থীরাও আস্তে আস্তে তারা সাহস সঞ্চয় করছে, স্কুলমুখী হচ্ছে। পর্যায়ক্রমে আংশিক শিক্ষার্থীকে নিয়ে আমরা কয়েকদিনের ভিত্তিতে এই সমস্ত বইগুলি তাদের হাতে তুলে দেব। সবার প্রার্থনা দ্রুত অবসান হোক করোনার প্রকোপের, আবার শিক্ষা দেয়া নেয়া, আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হোক স্কুল প্রাঙ্গণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। মৌলভীবাজারবাসীকে প্রতি বছরের বন্যা আতঙ্ক থেকে রেহাই দিতে জেলার মনু নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের ফলে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার বাসিন্দারা স্থায়ীভাবে বন্যার ভোগান্তির হাত থেকে রেহাই পাবে। এ লক্ষ্যে চলতি বছরের জুনে 996 কোটি 28 লাখ টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে জমি অধিগ্রহণ, ফ্লাডওয়াল নির্মাণ সহ আনুষঙ্গিক প্রক্রিয়া। প্রকল্পের কাজ 2023 সালের 30 জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা হয়ে আঁকাবাঁকা ৭২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মৌলভীবাজারের কুশিয়ারা নদীর সঙ্গে মিশেছে একসময়ের খরস্রোতা মনু নদী। কিন্তু গত ৫০ বছর ধরে নদীর তলদেশে জমা পলিতে স্থানে স্থানে জেগে উঠেছে চর। এতে প্রতি বর্ষায় কোথাও না কোথাও বাঁধ উপচে বা ভেঙে বন্যা মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলাবাসীর জন্য নিত্যনৈমিত্তিক দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানিতে শহর গ্রাম পর্যন্ত ঘরবাড়ি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে প্রতি বছরেই ব্যাপক ক্ষতি হয়। চৈত্র মাস বৈশাখ মাস আইয়া বড়কে যখন গড়ে আনা ফার্না দান আমরা গড়ে তুলতাম, ও সময়খানে আইয়া মনুকাঙ্গে বাং গিয়া আমরা সব লইয়া যাই গিয়া। এই মনু নদীর বাঙ্গনে মানচিত্র থেকে নোয়াগাঁও, গাজীপুর, সুলতানপুর অনেক গ্রাম বিলীন হয়ে গেছে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মৌলভীবাজারবাসীকে রেহাই দিতে সরকার ইতোমধ্যে মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প হাতে নিয়েছে। চলতি বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এ অনুমোদনের পর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩০ কিলোমিটার আমরা ব্যাংক প্রোটেকশন ওয়ার্ক, স্থায়ী তীর সংরক্ষণ কাজ, 12 কিলোমিটার চর অপসারণ এবং ৮৬ কিলোমিটার আমাদের বাদ যা আছে সেটা আমরা রিসেকশন করব। প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হলে ৩ উপজেলার ১ লাখ হেক্টর ফসলি জমি সহ ১.৫ লাখ হেক্টর এলাকা পুরোপুরি বন্যামুক্ত হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩টি উপজেলার মানুষ সেখানে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ইরিগেশন কাজে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন হবে। মৎস্য কাজে এখানে একটা বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার এই প্রকল্প বাস্তবায়িত হলে এই ৩ উপজেলার প্রায় ৫ লাখ মানুষ বাঁধ ভাঙন ও বন্যা আতঙ্ক থেকে রেহাই পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, মৌলভীবাজার। চলতি মাসে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গতকাল বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পালোয়ানবাড়ির জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা জানান মন্ত্রী। যেগুলো বাদ ছিল আগে যাচাই বাছাই হয় নাই, সেটা আগামী ৯ তারিখে কালকে শনিবার, পরের শনিবার দিন সারা দেশব্যাপী একযোগে যাচাই বাছাই হবে এবং সেটা হয়ে গেলেই পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রকাশ করব মুক্তিযোদ্ধাদের। রাজাকারদের তালিকা করার জন্য আগে আইনগত কোনো ভিত্তি ছিল না। আগামী ১৮ তারিখের পার্লামেন্ট যে বসবে, সেই পার্লামেন্টে সেই আইনটা আসবে। আইন পাশ হলে পরে তালিকা প্রস্তুত করা হবে। রাতের রাজধানী আরও আলোকিত ও নিরাপদ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় স্থাপন করা হচ্ছে ৪৬,৫০০ এলইডি লাইট। ৩৬৯ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশনে চাপা হলো সুইচ অন বাটন, আর সাথে সাথে জ্বলে উঠল ল্যাম্পপোস্টের বাতিগুলো। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশনের সামনের রাস্তায় এভাবেই অত্যাধুনিক এলইডি লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। নতুন লাইট জ্বালানোর সাথে সাথেই রাস্তাটি হয়ে ওঠে আলো ঝলমলে। এর আগে বিকেলে পাশের স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই লাইট সরবরাহ ও স্থাপন কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে এলজিআরডি মন্ত্রীর পাশাপাশি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্থপতি মোবাশ্বের হোসেন। অনুষ্ঠানে দেয়া তথ্যানুসারে ৪০ ওয়াট থেকে শুরু করে প্রয়োজন অনুসারে ১৫০ ওয়াটের ৪৬,৪১০টি লাইট স্থাপন করা হবে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তায়। ঢাকা শহরে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়েছে। আগামীতে ঢাকাকে একটা দৃষ্টিনন্দন বসবাস উপযোগী শহরে রূপান্তরিত করার জন্য আমরা আমাদের স্ব স্থান থেকে কাজ করব। লাইটের মাধ্যমে আধার দূর করার পাশাপাশি শিগগিরই ঢাকার খালগুলো দখলমুক্ত করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। খাল যারা দখল করে আছে তাদের জন্য মেসেজ, আপনারা চলে যান, নালে আমরা কিন্তু সেই খালের 2 পার যারা দখল করে আছেন আপনারা কিন্তু থাকতে পারবেন না। সিএস ম্যাপ দেখেই কিন্তু আমরা খালের সীমানা নির্ধারণ করব। আমরা মহানগরের জরিপ দিয়ে কিন্তু আমরা খালের মাপ নির্ধারণ করব না। 22 বছর আয়ুষ্কালের প্রতিটি লাইটে রয়েছে 10 বছরের ওয়ারেন্টি। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে বাতিগুলো অন অফের পাশাপাশি আলো কমানো বাড়ানো যাবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। সালাউদ্দিন শিমর, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে রংপুরের জনজীবন। এই মুহূর্তে শহরের চেকপোস্ট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। মার্জিয়া, এই উত্তরাঞ্চল আসলে শীত
শীতপ্রবণ একটি এলাকা। এর মূল কারণ হচ্ছে এটি হিমালয় পাদদেশে অবস্থিত, যার কারণে হিমালয় থেকে হিমবাহ নেমে আসার কারণে গত কয়েকদিন ধরে ক্রমান্বয়ে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে, অর্থাৎ তাপমাত্রা কমে যাচ্ছে, শীতের তীব্রতা বাড়ছে, আর এতে করে কিন্তু দুর্ভোগ বাড়ছে দিন এনে দিন খাওয়া মানুষ, বিশেষত শ্রমজীবী যারা। আমরা দেখি যে এই কাকডাকা ভোর এখনও হয়তো অনেকেই আড়মোড়া ভেঙে ওঠেননি, কিন্তু তারপরেও কিছু মানুষ কিন্তু রাস্তায় বের হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে এই মানুষগুলো আসলে তাদের জীবিকার জন্য, তাদের আয়ের জন্য, তাদের দুমুঠো ভাতের জন্য কিন্তু তারা এই শীত উপেক্ষা করে কেউ কেউ রাতভর কিন্তু রিক্সা চালিয়ে এখন ভোরের বেলায় অপেক্ষা করছেন যাত্রীর জন্য। একটি দুটি যাত্রী পেলে তারা আসলে ছুটে যাচ্ছেন যেন যাত্রীটা হাতছাড়া হয়ে না যায়। এই যে মানুষের যে দিনলিপি এভাবেই কিন্তু লেখা হয় প্রতিদিন উত্তরবঙ্গের এই শীতার্ত জনপদে। এখানে বিশেষ করে শহরের পরিস্থিতি যেমনই হোক, গ্রামাঞ্চলের পরিস্থিতি কিন্তু অন্য রকম। এখানে শীতের তীব্রতা নানান কারণেই কিন্তু বেশি অনুভূত হয়। ফাঁকা জায়গা, নদীর চর বেষ্টিত এলাকা, এইসব এলাকায় কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি থাকে এবং এই অঞ্চলে বস্ত্রহীন মানুষ আসলে তাদের যে শীত নিবারণের জন্য দেখা যায় খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করে, শীত প্রতিরোধের চেষ্টা করে এবং সেটি করতে গিয়ে প্রতিবারই কিন্তু অসংখ্য মানুষ তারা অগ্নিদগ্ধ হয়, কারো কারো মৃত্যু ঘটে। এবছর যদিও কম, তারপরও গত কয়েকদিনে প্রায় 15 জন অগ্নিদগ্ধ হয়ে এভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং এরই মধ্যে একজন এই অগ্নিদগ্ধ আগুন শীতের হাত থেকে বাঁচতে গিয়ে আগুন তাপাতে গিয়ে আসলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন যেসব সংগঠন আছে, মানবতাবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষের পক্ষ থেকে কিন্তু এই অঞ্চলে ব্যাপক শীতবস্ত্র বিতরণের করা হয়, প্রতিবারই করা হয়, এবারও হচ্ছে। কিন্তু ইউনিয়ন পরিষদে যে জেলা প্রশাসন থেকে বা মন্ত্রণালয় থেকে যে বরাদ্দকৃত যে শীতবস্ত্র, সেটি কিন্তু অন্যান্য বারের মতো এবারও কিন্তু এর সংখ্যা কম, যার কারণে কিন্তু গরিব মানুষ, এই শীতার্ত জনপদের মানুষ কিন্তু খুবই কষ্ট ভোগ করছে। আমরা এখন একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এই শীতের রাতেও আপনি কোথা থেকে আসলেন, এখন কি অবস্থা? আমি ময়মনসিংহ থেকে আসছি, তো রাস্তায় মোটামুটি শীত কম আর কি। রংপুরের দিকে আমি মূলত ঢাকায় থাকি, ঢাকার চেয়ে রংপুরে তো শীত অনেক বেশি। কেমন বেশি মনে হচ্ছে, কি অসহ্য মাত্রায় কিনা? অসহ্য বলতে অতটা অসহ্য না, এর চেয়েও তো বেশি শীত পড়ে। আমাদের বাড়ি এখানে আর কি, রংপুরের বাড়ি, এর চেয়েও আর কি বেশি শীত পড়ে। এখন মোটামুটি বলা যায় সহ্য করে আছে, এর চেয়েও বেশি আর কি শীত পড়ে। ঠিকই বলেছেন। আসলে এই অঞ্চলের যে শীতের যে প্রকৃত রূপটি, সেটি কিন্তু এখনও পর্যন্ত উঠে, সেই শীতের মাত্রাটা এ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু উঠেনি। সেটি যখন আসলে প্রকৃত শীত, এই অঞ্চলের যে প্রকোপ শীতের যে ব্যাপকতা নিয়ে অনুভূত হয়, সেই পরিস্থিতিটি এখনও আসেনি। সেটির শঙ্কা কিন্তু প্রকাশ করেছে আবহাওয়া অফিস। তারা বলছে এই সময়ের মধ্যে আরেকটি শৈত্যপ্রবাহ, মৃদু থেকে মাঝারি কিংবা তার থেকে একটু বেশি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। তো এই ছিল আমার কাছে। আমরা ফিরছি স্টুডিওতে। মার্জিয়া। রংপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক ও মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী মোতালেব হোসেন সম্পদ তার ৮৩,১৯,০০০ টাকার। মৎস্যজীবী স্ত্রী ইসরাত জাহানের সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার বেশি। সম্পদের অনুসন্ধান করতে গিয়ে জানা যায় চাকরি জীবনে মাত্র ৫ মাস ছাড়া
পাসপোর্ট অফিস থেকে সরেননি কখনো। অভিযোগ রয়েছে তার ইশারায় বদলি হয় সবার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দীর্ঘ ২০ বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র ৫ মাস। ২০০০ সালে ৩০ জানুয়ারি ষাটলিপিকার পদে পাসপোর্ট অফিসে চাকরি জীবনের শুরু। আয়কর নথি বলছে তারপর থেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তার সম্পদের পরিধি। মোতালেব হোসেন নিজের নামে পটুয়াখালীতে একের পর এক জমি কিনে সেগুলো দেখান পৈতৃক সম্পদ হিসেবে। ২০১৫ সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়া শুরু হয়। নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে ২০১৫ সালে স্ত্রীর নামে কেনেন বরিশালের রূপাতলীতে ২৯ লাখ টাকার এবং গাজীপুরে প্রায় ৩২.৫ লাখ টাকার জমি। ২০১৬ সালে স্ত্রীর নামে মিরপুরের ১১ তলা ভবনে ৬৮ লাখ টাকার ফ্ল্যাট দেখান। সরেজমিনে বাড়িটি মোতালেব হোসেনেরই বলে জানান ভবনের কেয়ারটেকার। দুদকের প্রাথমিক অনুসন্ধানও বলছে মোতালেব ইশরাত দম্পতির মোট সম্পদ প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে মোতালেবের ৩৪ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৩.৩৭ লাখ টাকারই কোনো বৈধ উৎস নেই। এত সম্পদের উৎস কোথায় জানতে চাইলে মহাপরিচালকের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে পড়েন মোতালেব। এদিকে দুদকের সাবেক এই কর্মকর্তা বলছেন একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অন্যতম কারণ। একটি জায়গায় যদি একজন থাকে তাহলে সেখানে তার এক ধরনের রাজত্ব, এক ধরনের কর্তৃত্ব তৈরি হয়ে যেতে পারে। এক জায়গায় ১৫-২০ বছর কোনো সরকারি কর্মকর্তা থাকার কথা না স্বাভাবিকভাবে। তো যেই কর্মকর্তা থাকছেন তার থাকবার ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যারা এটাকে বদলি করার দায়িত্বে আছেন তাদের কেন ইচ্ছা হয় ওনাকে রাখবার, সেইটাই হলো একটি ব্যাপার। দুদক সূত্র জানায় শিগগিরই মোতালেব ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা নেমে এসেছে উত্তরের জনজীবনে। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন ব্রিজ এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াউর রহমান, যে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি শীত পড়ে। ঠিক তেমনি কিন্তু আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে এই সময়টাতে যেভাবে শীত অনুভূত হচ্ছে সেইভাবে শীতের যে তাপমাত্রা তা কিছুটা কম রয়েছে। আমরা এই কৃষি বিভাগের সাথে কথা বলেছি, যেহেতু আবহাওয়া অফিস এখানে নেই, তারা যেটি বলেছেন যে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করেছেন 11.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থাতে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের যেই সাধারণ মানুষ আছে তারা কিন্তু মানে দুর্ভোগে পড়ছে চলাফেরায়, এবং আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি যে তা হচ্ছে যারা ছিন্নমূল মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কিন্তু দুর্ভোগটা অনেকটাই বেশি। কারণ এই শীতের সকালে তারা কিন্তু কাজের সন্ধানে বের হয় এবং কাজের সন্ধানে বের হয়েও কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও তা কাজ না পেয়ে অনেকে বাসায় ফিরে যান। তো এই অবস্থায় আমরা যে জিনিসটি আরও লক্ষ্য করেছি যে বেলা বাড়লেও দিনের বেলায় কিন্তু হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহনগুলো চলাচল করছে। আমরা কথা বলেছিলাম যানবাহনের সাথে যারা জড়িত, যারা চালক তাদের সাথে, তারা যে জিনিসটি জানিয়েছেন যে ভোর থেকে সকাল পর্যন্ত যেভাবে শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা থাকে সে কারণে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু অনেক বেশি থাকে। তারপরেও কিন্তু তারা যানবাহন তাদের চালানো হচ্ছে এই কারণেই যে সংসারের যে চাকা ঘোরানো, সেই সংসারের চাকা ঘোরানোর জন্যই কিন্তু তারা প্রতিনিয়ত এই যানবাহনের সাথে যুক্ত থেকে তারা যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন। তো এই অবস্থায় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে হিমেল যে বাতাস, সেই বাতাস কিন্তু রয়েছে এবং শীতের সাথে সাথে যে ঘন কুয়াশা তা কিছুটা কম হলেও মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু রূপ নিচ্ছে চরমে। তো সামনে যদি শৈত্যপ্রবাহ আবার নতুন করে বিরাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের দুর্ভোগটা আরও বাড়বে। তো এই অবস্থাতে আমরা চেষ্টা করব যে একজন রিক্সা চালক, তার সাথে কথা বলার জন্য, যে তারা প্রতিনিয়ত এই রিক্সার
নিয়ে সকাল সকাল বের হয় এবং কর্মের সন্ধানে তারা কিন্তু বের হয়ে আয় উপার্জনের চেষ্টা করে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে এই যে সকালবেলা বের হন, তা আপনাদের আগে যেভাবে আয়ের উৎস ছিল এখন সেভাবে আয়টা হচ্ছে কিনা এবং এই শীতে কতটা কষ্ট হচ্ছে আপনাদের? শীতের জন্য তো খুব কষ্ট হচ্ছে, শীতের জন্য বার হইতে পারতেছি না, সকালবেলা খুব ঠান্ডা, এখন সংসারের তাগিদে বার হইতে হচ্ছে, কি করব, করার তো কিছু নেই। আর আমাদের তো সেরকম কোনো কাপড় চোপড়ও নেই যে আমরা গরম কাপড় চোপড় গায়ে দিয়ে বার হবো, ওরকম কোনো কাপড় চোপড় আমাদের নাই। এই অবস্থাতে আপনাদের আয় উপার্জনের মানে পথে যেভাবে আপনারা চালাচ্ছেন, এইভাবে কি আসলে সংসার চলছে এইটা উপার্জন দিয়ে? এখন না চললেও কি করবেন, চালাইতে হচ্ছে কষ্ট করে। আগের মতো তো ইনকাম এখন হচ্ছে না, এখন গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে, এখন আমরাও ইনকাম করতে পারতেছি না, কোনো রকম টানে মুনে সংসার চালাচ্ছি আর কি। জি, আপনি শুনছিলেন যে একজন রিক্সা চালক তার এই যে পারিশ্রমিক, তাদের যে দৈনন্দিন যে উপার্জনের কথা, তারা কিন্তু এই বিষয়টি জানাচ্ছিলেন। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীত, সেই শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে এবং মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু রূপ নিচ্ছে চরমের দিকে। তবে নতুন করে শৈত্যপ্রবাহ যদি আবার আসে তো দুর্ভোগের আরও বেশি পড়তে হবে বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি নিয়েছিল সর্বশেষ। মার্জিয়া। ঠাকুরগাঁও শহরের টাঙ্গন ব্রিজ এলাকা থেকে এতক্ষণ আমাদেরকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারে কমপক্ষে 20,000 টাকা বিনিয়োগ না থাকলে আবেদন করা যাবে না আইপিওতে। লটারির পরিবর্তে আবেদনের অর্থের আনুপাতিক হারে নিশ্চিত হবে আইপিও। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইপিও প্রক্রিয়ার সংস্কারকে ইতিবাচক বলছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন এর মাধ্যমে কমবে মৌসুমি আইপিও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও অনিয়ম। হরিপদ সাহার রিপোর্ট। পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে কোনো রকম বিনিয়োগ না থাকলেও আইপিওতে শত শত আবেদনের জন্য বিও অ্যাকাউন্ট চালায় এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নয়। বন্ধু, স্বজন কিংবা পরিচিতদের নামে হিসাব খুলে পরিচালনা করে মূলত একজন। এতে লটারিতে আইপিও পাওয়ার সুযোগও বেশি থাকে, যেখানে নিশ্চিত লাভের অঙ্কটাও কম নয়। গত কয়েকটি আইপিও সেকেন্ডারি বাজারে লেনদেন শুরুর কয়েকদিনেই 4-5 গুণের বেশি দামে বিক্রি হতে দেখা যায়। এসব বিষয় পর্যালোচনা করে সবার জন্য আইপিও নিশ্চিত করতে কমপক্ষে 10,000 টাকা চাঁদা, তালিকাভুক্ত শেয়ারে 20,000 টাকা বিনিয়োগ বাধ্যতামূলক রেখে আইপিও প্রক্রিয়া সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কেউ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হিসাব খোলেন বা পরিচালনা করেন বা এই ধরনের জিনিসপত্রগুলো করেন, তারা যেন সেখান থেকে বিরত থাকতে পারেন সেটারও একটা সুযোগ আমরা সৃষ্টি করব, যেটা আমরা অনলাইন বিও আইডির মাধ্যমে চিন্তা ভাবনা করছি। তাহলে যারা আগ্রহী মার্কেটে আসতে, তারা কিছুটা হলেও আইপিও ভিত্তিক যে শেয়ার কেনা বেচার বা কেনার যে সুযোগটা সেটা পাবে। ওই আইপিও হান্টারের দূরত্বটা বন্ধ হবে কিছু অংশ হলেও। আমার হাউসের এক্সপিরিয়েন্সেই আমি যদি বলি তাহলে 1000-1200 জন অ্যাপ্লাই করে, কিন্তু পায় মাত্র 15-20 জন পায়। সো এইটা একটা ভালো দিক হবে। যেসব সক্রিয় বিনিয়োগকারী দুই একটা হিসাব চালানোতে লটারির মাধ্যমে আগে তেমন একটা প্রাথমিক শেয়ার পেতেন না, তারা আবেদন করলেই নিশ্চিত আইপিও পাওয়ার নিয়মকে বলছেন সময় উপযোগী। একটা মানুষের পক্ষে 1000 আইপিও বিনিয়োগ অ্যাকাউন্ট থাকে কিভাবে? সেকেন্ডারি বিনিয়োগেরা করতো না, আমি দেখি না, খুব রেয়ার। আইপিও পার্টি বলা যায়, তারা জিনিসটা খুব ভালোই বুঝতে পারছে যে মার্কেটের থেকে একটা মৌসুমে টাকা কালেকশন করে নিয়ে চলে যাওয়া, তো এটা যদি লেনদেনে থাকে অবশ্যই মার্কেটের ভলিউম অবশ্যই বাড়বে বলে আমার মনে হয়। পুঁজিবাজারে আইপিও আবেদনের বিপরীতে এক একটি প্রতিষ্ঠানের শেয়ার লটের সংখ্যা 20 থেকে 30 গুণ কম থাকায় বেশিরভাগ আবেদনকারী পেতেন না। হরিপদ সাহা, সময় সংবাদ। বান্দরবানে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স উপহার দিল জেলা ছাত্রলীগ। গতকাল দুপুরে জেলা পরিষদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। জেলা ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে 13 লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সটি দেয়া হয়। এটি দিয়ে বান্দরবান থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের যে কোনো প্রান্তে রোগী পরিবহন করা হবে। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কারশৈল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের শুভ দিন আরো বেশি করে শুরু হবে এটা আশা করি।
ঝিনাইদহে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল সকালে শহরের আরবপুর রাবেয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ কর্মসূচি করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় দুস্থ রোগীরা যান চিকিৎসা সেবা নিতে। তাদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। নতুন বছরের প্রথম দিনে আনন্দ উদযাপনের সময় কাটিয়েছেন নগরবাসী। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নতুন বছরে চাওয়া অদৃশ্য ভাইরাস থেকে মুক্ত হবে পৃথিবী আর প্রিয় বাংলাদেশ। বাবুল হোসেনের ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তি বছরের শুরুর দিন জন্মদিন হওয়ায় আনন্দের মাত্রাটা তার কাছে একটু বেশি। শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন নতুন বছরকে বরণ করে নিতে, তাই রং ছুঁয়েছে মনে মননে। দীর্ঘদিনের গুমোট পরিবেশ আর বদ্ধ জীবন থেকে একটু মুক্তি পাবার আশায় নীল আকাশের নিচে পাখির মতো বিচরণ। শিক্ষার্থীদের আশা অদৃশ্য ভাইরাস মোকাবেলা করে খুব শিগগিরই চঞ্চল হয়ে উঠবে প্রিয় স্কুল, প্রিয় ক্যাম্পাস। একে তো নতুন বছর, আবার আমার জন্মদিনও আজকে। আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে এসেছি। নতুন বছর অনেক দিন পরে ঘুরতে এসেছি, এটা আমার অনেক ভালো লাগছে। স্কুল খুলুক, সবাই স্কুলে যাক, সবাই ভালো থাকো, এটাই আমি চাই। আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসতে চাই এবং পড়ালেখায় আবার আগের মতো মনোযোগ দিতে চাই। নতুন বছরে আনন্দের জোয়ারে ভাসছেন নগরবাসী। তাদের প্রত্যাশা মঙ্গল আলোর ছটায় উদ্ভাসিত হবে জীবন, সকল সংকট আর আধার কেটে গিয়ে সমৃদ্ধির চূড়ায় স্পর্শ করুক ব্যক্তি, পরিবার, প্রিয় বাংলাদেশ। বছরের প্রথম সূর্যটা পশ্চিম আকাশে ডুব দিতেই তারুণ্যের সুরে হারিয়ে গেল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আসছে নতুন দিনে তারুণ্যের সব পরিকল্পনা দেশকে ঘিরে। আরও সমৃদ্ধ, আরও সবুজ হোক অহংকারের বাংলাদেশ। ভাইরাস মুক্ত আমরা জীবন পাবো, সুস্থভাবে সবাই ঘোরাফেরা করব। আজকে নতুন বছরে সবাইকে নমস্কার, শুভেচ্ছা। এই বছরে সবকিছুই যেন ভালোই কাটে। বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের উন্নত যে দেশগুলো আছে তাদের সাথে যেন সমানভাবে। নাটোরের সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। এই মুহূর্তে শহরের স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আপনি যেটি জানেন যে গত 2 সপ্তাহ ধরে সবজির দামটি কিন্তু ভালো থাকলেও এখন কিন্তু এই চলতি সপ্তাহ থেকে দাম কিন্তু কমা শুরু করেছে। বিশেষ করে সব ধরনের সবজিতে কিন্তু আজকে থেকে 3 থেকে 5 টাকা, এমনকি 10 টাকা পর্যন্ত বিভিন্ন সবজির দাম কমে আসছে। গত 2 সপ্তাহ ধরে বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত ভালো ধরনের কৃষকরা দাম পেলেও এখন কিন্তু সেই দামটি কিন্তু কৃষকরা আর পাচ্ছেন না। এর ফলে বলতে পারি যেটি এখন কিন্তু কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ন্যায্য দামের যে নিশ্চয়তা কৃষকরা চান সেটি বরাবর বলে আসছেন, সেটি কিন্তু তারা কখনোই পান না। চলতি সপ্তাহে যেটা বলতে পারি, গত সপ্তাহে যেটি লাল আলু 48 থেকে 50 টাকা বিক্রি হলেও আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। সাদা আলু যেটি 40 থেকে 45 টাকা গত সপ্তাহে থাকলেও আজকে 25 থেকে 28 টাকা। এছাড়া টমেটো গত সপ্তাহে যেটি ছিল 50 থেকে 55-র মধ্যে, সেটি কিন্তু দাম কমে এসেছে। বড় ধরনের দামের পতন হয়েছে, 35 থেকে 40 টাকার মধ্যে সেই টমেটো কিন্তু বিক্রি হচ্ছে। ফুলকপি যেটি আমরা বিক্রি করতে দেখেছি, সে আজকে সকাল থেকে যে ফুলকপিটা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, গত সপ্তাহে কিন্তু সেটি 20 থেকে 22 টাকার মধ্যে ছিল। বেগুন গত সপ্তাহে 25 থেকে 20-এর মধ্যে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। 3 টাকা কেজি মূলা গত সপ্তাহে দাম পেলেও এখন আজকে কিন্তু আমরা দেখছি 2 টাকা কেজিতে সেটি বিক্রি হচ্ছে। 12 থেকে 15 টাকার লাউ সেটি বিক্রি হচ্ছে 10 টাকায়। 25 টাকার সিম বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। 15 থেকে 17 টাকার পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকায়। এছাড়া গাজর বিক্রি হচ্ছে গত সপ্তাহে 25 টাকা বিক্রি হলেও চলতি সপ্তাহে কিন্তু আজকে থেকে সেটি শুরু হয়েছে 18 টাকায়। বছরের শুরুতে বা প্রথম দিন থেকেই এই দাম পতনের কারণে
কৃষকদের মধ্যে অনেকটা হতাশা এসেছে। তারা কিন্তু গত সপ্তাহে যে দামটি পেয়েছিল সেই দামটি কিন্তু তারা এখন পাচ্ছেন না। দামটি কমে আসার কারণে তাদের কিন্তু অনেকটাই মনক্ষুণ্ণ বা ক্ষুব্ধ। আমি একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করছি, কি পরিমাণের দাম কমছে সবজিতে? অর্ধেক 10 টাকা কমে এখন 5 টাকা। কেমন ধরনের দাম কমছে, কি অবস্থায় আপনাদের? 12 টাকা কমে এখন 6 টাকা 7 টাকা 5 টাকা এর উপরে পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদনের খরচ উঠবে কি না আপনাদের? সারে খরচ হবে না, সারে খরচ কামলা খরচ বীজের খরচ কমবে না। কষ্ট বুঝতে পারলেন? আমরা সবাই যে বকুলি এসে কবি আনিছি 200 টাকা মন বিক্রি করছি, সারের বিলি আমরা দিতে পারছি না। আগের চালানে এখন এসে বাজার 500 400 300 এরকম। যে বিষয়টি শুনছিলেন কৃষকরা যেটি বলছেন, তাদেরকে এই বাজারের প্রেক্ষিতে কিন্তু তাদের সার খরচ, কীটনাশক খরচ, যে খরচটি আছে সেই খরচটি উঠায় কিন্তু তাদের এখন এই মুহূর্তে বড় কঠিন হয়ে দাঁড়াবে। এই কথাটি যেটি বলতে চাচ্ছি আমরা, যে বিষয়টি যে চলতি বছর 5,500 হেক্টর সবজির আবাদ হলেও এবার কিন্তু লক্ষ্যমাত্রা ধরছে কৃষি বিভাগ প্রায় 1,10,000 মেট্রিক টন। এর মধ্যে যে সবজিটি আমরা দেখতে পেয়েছি এ পর্যন্ত উঠেছে প্রায় 20,000 মেট্রিক টনের মতো। এখন 1 লাখ মেট্রিক টন সবজি গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে উঠবে। তো এই পরিস্থিতিতে যদি দামের আরও পতন হয় বা আরও অধপতন হয়, সেই ক্ষেত্রে কৃষকরা কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল আমার কাছে নাটোর স্টেশন বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। নাটোরের স্টেশন বাজার থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হলো রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ৭৮তম জন্মদিন। গতকাল বিকেলে শহরের গুরুদয়াল সরকারি কলেজের পাশে নরসুন্দা মুক্ত মঞ্চে রাষ্ট্রপতির এই জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ৭৮ পাউন্ড ওজনের কেক কাটেন এলাকাবাসী। পরে রাষ্ট্রপতির জীবন দর্শন নিয়ে আলোচনা হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এতে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক শাহ আজিজুল হক, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, রাষ্ট্রপতির ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন সহ বিশিষ্টজনরা। ১৯৪৪ সালের ১ জানুয়ারি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নতুন বছরে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায় বিএনপি। গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। প্রত্যাশা করছি যে করোনা মুক্ত এবং স্বৈরতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ এই বছরে এই দেশের জনগণ প্রতিষ্ঠা করবে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। এদিকে নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারা বদলে যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বছরে করোনার ক্ষতি কাটিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। করোনা জনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। নতুন বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হোক সম্ভাবনা নতুন কলি। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। সামাজিক মাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি কাজ করছে বলে জানিয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ৭২ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুস সবুর সাংবাদিকদের জানান,
গুজব প্রতিরোধে জয় বাংলা অ্যাপস আগামীতে 14 কোটি মানুষের কাছে পৌঁছাবে। 24 আওয়ার্স কিন্তু আমরা কাজ করছে এবং অপপ্রচার রোধে আমাদের বিজ্ঞান প্রযুক্তি উপকমিটির সেই কমিটি কাজ করছে এবং এই কমিটি অত্যন্ত শক্তিশালী। জয় বাংলা অ্যাপস আগামী দিন আমরা 14 কোটি জনগণের কাছে যাওয়ার আমরা সংকল্প করেছি এবং এই জয় বাংলা অ্যাপস 14 কোটি না আনলিমিটেড সংখ্যক জায়গায় যেতে পারবে এবং সেই ক্ষেত্রে আমরা সফল হব ইনশাল্লাহ। দেশে সুশাসনের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, বর্তমানে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে গেছে। গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপি দুপক্ষই গণতন্ত্রকে হাতকড়া পরিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন জি.এম. কাদের। দুই পক্ষই গণতন্ত্রকে হাতকড়া পরিয়ে আটক করে রেখেছেন। দেশে অনিয়ম এবং সুশাসনের অভাব এবং তার ফলশ্রুতিতে দুর্নীতির বিস্তার ঘটে এবং দুর্নীতির বিস্তার এই দুই সরকারের আমলে ঘটে গেছে। অধস্তন আদালত কিন্তু সরকারের অধীনে, যেটা সংবিধানের পরিপন্থী। কাজেই সমস্ত ক্ষমতা কিন্তু এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেই ক্ষমতা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কিছু মানুষ ইসলাম ও সরকারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গতকাল সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি সরকার ও তার দলের নেতাকর্মীদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। ওরা বারবার কেন বলতেছে আপনারা পাকিস্তান যান? ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না, কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব। আসলে ওরা এই দেশকে ভারত করতে চায়। ভারতের সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। আমাদের 72 সংবিধানেও একই মূলনীতি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হল ইসলাম। ওদের দেশ ইসলামিক নয়, আমাদের দেশ ইসলামিক। এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেওয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। চাঁদপুর ও ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। গতরাতে চাঁদপুর শহরের সরকারি কলেজ চত্বরে 5 শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র দেয় সামাজিক সংগঠন চাঁদমুখ। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে বিবেচনায় তাদের মাঝে দেয়া হয় মাস্কও। এসব সামগ্রী নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এদিকে ঠাকুরগাঁয়ে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র মাদ্রাসার 2 শতাধিক শিশুর মাঝে কম্বল বিতরণ করেছেন উইন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিনামূল্যে কম্বল পেয়ে খুশি শিশুরা। আকিজ বেকার্স লিমিটেডের পণ্য নিয়ে এখন থেকে সারা দেশে ক্যারাভ্যানগুলো ঘুরে বেড়াবে। এতে করে ব্যবসায়ীরা ভোক্তার চাহিদা অনুযায়ী আকিজের পণ্য কিনতে পারবেন। গতকাল বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আকিজ সিটিতে ব্যাকম্যানস ক্যারাভ্যান কর্মসূচির উদ্বোধন শেষে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, খুলনা বিভাগের 10 জেলায় 2টি ক্যারাভ্যান পরিচালনা করা হবে। পরে পায়রাহাট ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান। খেলায় বাগদা যুব সংঘ 5-0 গোলে শ্রাবণ মেডিকেল হল দলকে পরাজিত করে। বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভেটো দেওয়া প্রতিরক্ষা বিল শুক্রবার পাস করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনা এটাই প্রথম। বিলটির পক্ষে এবং বিপক্ষে বিতর্কের পর তা 81-83 ভোট পাস করে সিনেট। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে প্রতিরক্ষা বিল পাস করেছিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। যদিও বিলটিকে চীন এবং রাশিয়ার উপহার হিসেবে আখ্যা দিয়ে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণকে আটকে দেওয়ার শেষ চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
কয়েক দফা ভোট গণনা আদালতে একের পর এক মামলায় হারের পরও বাইডেনের জয় মানতে রাজি নন ট্রাম্প। এবার 6ই জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্র জুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আইন অনুযায়ী 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা করবে। কিন্তু বাইডেনকে জয় ঘোষণার শেষ প্রক্রিয়া ব্যাহত করতেও ট্রাম্প এখন মরিয়া। সিএনএন-এর এক খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের 140 জনেরও বেশি রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসে বাইডেনের জয় আটকাতে চেষ্টা চালাবেন। তারা ইলেকট্রাল কলেজ ভোট গণনার বিরুদ্ধে ভোট দেবেন। একই সঙ্গে কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন তারা। একই সঙ্গে ওই দিন বাইডেনের জয় বাতিলের দাবিতে ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করবে। সেখানে ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন ওই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। এই পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। ট্রাম্প মনে করছেন বাইডেনের জয় আটকানোর জন্য কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার শেষ সুযোগ। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সদস্যদের লিখিত আপত্তি দিতে হবে। এই আপত্তির পর কংগ্রেসের দুই কক্ষে বিতর্ক হবে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ইলেকটোরাল ভোট গণনার বিপক্ষে রায় আসবে না। তাই কংগ্রেসে বাইডেনের আনুষ্ঠানিক জয় আটকানো যাবে না। তাদের ধারণা, যে কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে বাইডেনের জয় কিছুটা বিলম্বিত হলেও ফলাফলে কোনো পরিবর্তন হবে না। আটকানো যাবে না বাইডেনের 20 জানুয়ারির শপথও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অবশেষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ শেষে নতুন পথ চলা শুরু করল যুক্তরাজ্য। বছরের প্রথম দিন থেকে কার্যকর হলো যুক্তরাজ্য ইইউ ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টায় ইইউর নিয়ম অনুসরণ বন্ধ করে দেয় যুক্তরাজ্য। নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতা সহ অন্যান্য কার্যক্রম চলবে। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যে উৎপাদিত পণ্য শুল্কমুক্তভাবে ইইউর অভ্যন্তরীণ বাজারে প্রবেশ করার সুযোগ পাবে। একে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিনের সূচনা বলছে দুপক্ষই। নতুন বছর মানে ব্রিটেনবাসীর বাড়তি উন্মাদনা। তবে করোনার তাণ্ডবে ব্রিটেনবাসী কখনো ভাবেনি এতটা নীরবতার মাঝে বরণ করে নিতে হবে নতুন বছরকে। তাছাড়া ইউরোপের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করল বিদায়ী বছরেই। সব সংকট কাটিয়ে নতুন বছর যেন হোক সম্ভাবনার, এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। শোয়েব কবিরের রিপোর্ট। চোখ ধাঁধানো আতশবাজি আর জমকালো আলোকসজ্জার মধ্য দিয়ে প্রতি বছর টেমস নদীর তীরে ব্রিটেনবাসী বর্ষবরণে মেতে উঠলেও করোনা মহামারীর কারণে এবারের চিত্র সম্পূর্ণ উল্টো। লকডাউন আর বিধিনিষেধের কারণে নীরবে নিবৃত্তে 2021 সালকে বরণ করল যুক্তরাজ্য। বিদায়ী 2020 সালকে হয়তো ব্রিটেনবাসী কখনোই ভুলতে পারবে না। একে তো ইউরোপের সাথে বিচ্ছেদক্ষণ, অন্যদিকে করোনার তাণ্ডবে দিশেহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত দীর্ঘ লাশের সারি কখনো দেখেনি বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশ। নতুন বছরের শুভেচ্ছা বার্তায় তাই সতর্কতার কথা জানালেন প্রধানমন্ত্রী বরিস জনসন। We're coming to the end of 2020, a year in which the government was forced to tell people how to live their lives. অভিশপ্ত বিদায়ী বছরে হারাতে হয়েছে অনেক আপনজনকে। মৃত্যুর মিছিলে প্রবাসী বাংলাদেশী সংখ্যাও ছিল অনেক লম্বা। ব্রিটেন প্রবাসীরা নতুন বছরের স্বপ্ন দেখছেন মহামারীতে বিপর্যস্ত পৃথিবী যেন মুক্ত হোক করোনার মতো সব অদৃশ্য প্রতিপক্ষ থেকে। 2020 সালে করোনাকালীন সময়ে আমরা অনেক আত্মীয় স্বজন হারিয়েছি এবং এই 2020 সাল আমরা কখনো জীবনে আশা করিনি। নতুন 2021 আমরা সবার জন্য শুভকামনা রইল। আমরা যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারি। নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। 2021 সালও কিন্তু আমাদের জাতীয় জীবনে এবং বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ এটি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং যুক্তরাজ্য এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছরের পূর্তির একটি বছর। বিষাদ ও বিচ্ছিন্নতার বছরকে পেছনে ফেলে আগামীর দিনগুলো যেন ব্রিটেনবাসীর জন্য হোক সম্ভাবনার।
শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আয়ারল্যান্ডের শঙ্কা নিয়ে শুরু হলো নতুন বছর। করোনায় একদিনের সংক্রমণের অতীতের সব রেকর্ড ভেঙেছে দেশটি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে সংক্রমণের হার। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে প্রবাসীদের মধ্যে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনার প্রথম ধাপে বেশ স্বস্তিতেই ছিল আয়ারল্যান্ড। বাংলাদেশিদেরও আক্রান্তের হার ছিল নিম্নমুখী, কিন্তু দ্বিতীয় ধাপে এসে খেই হারিয়ে ফেলে দেশটি। দিন যতই যাচ্ছে ততই খারাপ হচ্ছে সামগ্রিক করোনা পরিস্থিতি। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি ছিল আতঙ্কের। দেশটিতে একদিনই সর্বোচ্চ 1700-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 11 জন। আর এতে আতঙ্কিত বাংলাদেশিরা। নতুন বছরে এসে করোনার হার অত্যন্ত বেড়ে গিয়েছে এবং যা কিনা সর্বোচ্চ 1754 জন পর্যন্ত একদিনে আজকে আমরা আক্রান্ত হয়েছি। সেই সাথে বাংলাদেশ কমিউনিটির মধ্যেও করোনা ছড়িয়ে পড়েছে, যার কারণে আমরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছি। এদিকে আয়ারল্যান্ডে এখন পর্যন্ত প্রায় 92,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে 2200-রও বেশি মানুষ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বেদনা আর বিষণ্ণতার মধ্যে দিয়ে 2021 সালকে বরণ করে নিল জার্মানি। করোনার কারণে নতুন বছর উদযাপনে ছিল কঠোর বিধিনিষেধ। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট। এক বুক দুঃখ আর বেদনায় নীল হয়ে যাওয়া জমে থাকা পাহাড় সম মনের কষ্ট নিয়ে ভয়ঙ্কর 2020 সালকে বিদায় আর নতুন বছর 2021কে বরণ করে নিল জার্মানি। তাই উদযাপনে ছিল না কোনো পানীয়, ছিল না তেমন আতশবাজির ঝলকানি। আর থাকবেই বা কেন? এই বছরটিতেই যে প্রাণঘাতী করোনা কেড়ে নিয়েছে 33,000-এরও বেশি মানুষের প্রাণ। তাই ঐতিহ্যবাহী উদযাপনটাই ভুলে গেছে স্থানীয়রা। এদিকে সন্ধ্যার পর থেকেই জনশূন্য হতে থাকে রাজধানী বার্লিনের রাস্তা। বর্ষবরণের উদযাপনে আতশবাজি পোড়ানো সহ শহরটির 54টি স্পটে গণজমায়েত নিষিদ্ধের বিষয়টি তদারকিতে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবুও রাত 12টার পরে শোনা যায় আতশবাজির শব্দ। অন্যদের মতো আমিও বছরের শেষ দিনটিতে হতাশ, কারণ এই বছরটিতে বর্ষবরণে কোনো আনন্দ তো নাই, উল্টো কড়া পাহারায় থাকতে হচ্ছে। বছরের শেষ দিনটিতে সব রকমের অপ্রীতিকর পরিস্থিতিকে সামাল দিতে শহর জুড়ে মোতায়েন ছিল কমপক্ষে 3000 পুলিশ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও দেশের খবর। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে খুলনার রূপসা মাছের আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল। মার্জিয়া, যেমনটি বলছিলেন, খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে এই মুহূর্তে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে ভরা মৌসুম সত্ত্বেও এখানে কিন্তু ক্রেতার সমাগম কম এবং এখানে মাছের যে আমদানি সেটিও কিন্তু কম। আমরা সকাল থেকে এসে দেখেছি যে রূপসা নদীর পাড়ে অবস্থিত এই রূপসা পাইকারি মাছ বাজার, যেটি কিনা খুলনার একটি প্রসিদ্ধ এবং সুনামধন্য একটি বাজার এবং যেখানে প্রচুর মাছ প্রতিদিন কেনাবেচা হয়ে থাকে এবং একটি উল্লেখযোগ্য পরিমাণ এখানে কেনাবেচা হয়ে থাকে, অর্থের বিনিময় হয়ে থাকে এই মাছ বেচা কেনাকে কেন্দ্র করে। তো বাজারে আমরা এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে সাধারণত প্রতি বছর এই সময়টা মাছের প্রচুর আমদানি থাকে, দেশি মাছের। গত এক সপ্তাহ বেশ মাছ এখানে ছিল, তবে হঠাৎ করে মাছের এই আমদানি কমে গেছে। এর কারণ হিসেবে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে, আর শীতের তীব্রতা বেড়ে যাওয়া পাশাপাশি সমুদ্রে যে কারণে মাছ ধরতে জেলেরা যেতে পারছেন না এবং সমুদ্রে মাছও কম ধরা পড়ছে, আর যে কারণে কিন্তু মাছের আমদানি কম। এছাড়া সুন্দরবন যে পার্শ্ববর্তী সংলগ্ন এলাকা, খালগুলোতে, নদ নদীগুলোতে যারা জেলেরা মাছ ধরেন সেটির উপর বন বিভাগের একটি নিষেধাজ্ঞা চলছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে হাইব্রিড প্রজাতির মাছের এখানে আমদানি কিছুটা রয়েছে, বিশেষ করে পাঙ্গাস সহ আরও কিছু হাইব্রিড প্রজাতির শিং বা কই মাছ, এই ধরনের মাছ রয়েছে। তো দাম আমরা যেটি জিজ্ঞাসা করেছিলাম ক্রেতাদের কাছে, বিক্রেতারা বলছেন যে দাম কিন্তু আগের থেকে মাছের যে মাছটুকে মাছগুলো আসছে সেগুলো কিন্তু দাম অনেকটা কম এবং যেটি কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত স্বাভাবিকের থেকে কম বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা
দেখতে পাচ্ছি যে অল্প কিছু মাছ কিন্তু বাজারে এসছে এবং সাধারণত এই সময়টা ক্রেতা বিক্রেতাদের যে হাকডাক সেই হাকডাকে কিন্তু মুখরিত থাকে খুলনা রূপসা পাইকারি মাছ বাজার। সেই তুলনায় মাছের যে আনুপাতিক হারে কমেছে সে বিষয়টি এখানকার যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় অর্ধেকেরও বেশি নেমে এসেছে মাছ কেনা বেচার পরিমাণ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইলিশ দেখতে পাচ্ছি। শীত মৌসুমে সাধারণত ইলিশের চাহিদা একেবারেই থাকে না এবং যে কারণে ইলিশ কিন্তু বাজারে এই মুহূর্তে কম। এছাড়া ছোট ছোট কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলো ক্রেতাদের চাহিদা রয়েছে। তবে একটা বিষয় উল্লেখ করার মতো যে আজকে এই মুহূর্তে কিন্তু যেহেতু অমাবস্যা এবং পূর্ণিমার উপর মাছ ধরা নির্ভর করে থাকে এবং এই মুহূর্তে পূর্ণিমা চলছে, তো আমরা সাধারণত দেখি পূর্ণিমাতে কিন্তু প্রচুর ঘের থেকে মাছ বাজারে চলে আসে। এছাড়া দেশি প্রজাতির মাছও এবং পাশাপাশি নদ নদী থেকেও প্রচুর মাছ ধরা পড়ে। তো স্বাভাবিকভাবে একটা বিষয় চলে এসছে, সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতির কারণে ক্রেতার সংখ্যাও কিন্তু কমে গেছে এই বাজারে। আর এখান থেকে খুচরা পর্যায়ে যারা মাছ কিনে নিয়ে যান তারা বলছেন যে তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন খুচরা বাজারে, কিন্তু খুচরা বাজারেও কিন্তু মাছের চাহিদা কম বা ক্রেতারা কিন্তু মাছ কম কিনছে এবং যে কারণে কিন্তু তারাও এখান থেকে কম কিনে নিয়ে যাচ্ছে খুচরা পর্যায়ের বাজারে। তো আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে দক্ষিণাঞ্চল মাছের জন্য বিখ্যাত এবং এখানকার মাছ কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলের চাহিদা মিটিয়ে পাশাপাশি দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে এই সর্বশেষ মৌসুমে ইলিশ মৌসুমে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ইলিশ প্রতিদিন এই রূপসা পাইকারি মাছ বাজার থেকে ভারতে পাঠানো হয়েছে, পাশাপাশি ইউরোপেও গেছে এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ। এছাড়া বাংলাদেশে যে চিংড়ি এবং প্রসিদ্ধ যে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি রয়েছে সেগুলো কিন্তু ইউরোপের বাজারে একটি দখল করে আছে এবং সেই চিংড়ির পরিমাণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে কমে গেছে। তো বিক্রেতারা বলছেন যে করোনা পরিস্থিতির যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে, আর এই যে কারণে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা গেছে যে তারা যে পুঁজি বিনিয়োগ করেছেন তারা কিন্তু সেই পুঁজি ফেরত পাচ্ছেন না বা তারা ব্যবসায়িকভাবে অনেকটা লোকসানের মুখে পড়ছেন। যেহেতু এখানে একটি বড় জনশক্তি কাজ করে, সেই জনশক্তিকে যেটিকে নিয়ন্ত্রণ করা বা সেই জনশক্তিকে যদি চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দিতে হয়, তাহলে কিন্তু এই ব্যবসাটিকে ঘুরে দাঁড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আর এজন্য এই পরিস্থিতি মোকাবেলা করে তারপরে কিন্তু এই ব্যবসায়িকভাবে তাদের ঘুরে দাঁড়ানো, এটি কিন্তু অনেকে কিন্তু এই ব্যবসা থেকে হারিয়ে যাবে এমন একটি ধারণা কিন্তু তাদের। তবে একটা বিষয় আমরা বলতে পারি যে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে যদি আবহাওয়া একটু উন্নতি হয়, বিশেষ করে শীতের তীব্রতা যদি একটু কমে, তাহলে হয়তো বাজারে আরও কিছু মাছ আমরা দেখতে পাবো এবং বাজারও বেশ চাঙ্গা হয়ে উঠবে বলে তারা ধারণা করছেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে মোটামুটি খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে ক্রেতা সমাগম কম এবং খুচরা পর্যায়ের ক্রেতা সমাগম কম এবং পাশাপাশি এখানকার মাছও কম আসছে, বিশেষ করে সামুদ্রিক মাছও কম আসছে এবং অন্যান্য মাছও এখানে কম আসছে। এর কারণ হিসেবে করোনা পরিস্থিতি, পাশাপাশি শীতের তীব্রতা। এই ছিল আমার কাছে সর্বশেষ। খুলনার রূপসা মাছের আড়ত থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। নতুন বছরের প্রথম দিনে স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে বেশ কৌতূহল জন্ম দেয় ভক্ত সমর্থকদের মনে। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কারণে গেল বছরের প্রায় পুরোটাই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। 2020 সালের এপ্রিলের 24 তারিখ সাকিব শিশির দম্পতির কোল আলো করে জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম হাসান। এর প্রায় 9 মাস পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান সম্ভবা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন সাকিব। মুহূর্তেই যা সাড়া ফেলে দেয়। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ছবিতে কিছু স্পষ্ট না করায় তা বেশ কৌতূহলের জন্ম দেয়।
তার পোস্টে শুভেচ্ছা জানিয়ে অনেক ক্রিকেটারই কমেন্ট করেছেন। 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব শিশির দম্পতি। 2015 সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হোসেন অব্রি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা, যা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নওগাঁর পল্লীতে হয়ে গেল জমকালো লাঠি খেলার আসর। লাঠিয়ালদের একে অপরকে ঘায়েল করার নান্দনিক কসরত দেখতে ঢল নামে নানা বয়সী মানুষের। লাঠিয়ালদের অসাধারণ নৈপুণ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। আয়োজকরা জানান, ইংরেজি নতুন বছরে অপসংস্কৃতি দূরে রেখে নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলা কৃষ্টি তুলে ধরতে এ লাঠি খেলার আয়োজন। নওগাঁ থেকে এম.আর. রকির রিপোর্ট। দুপুরের পর থেকে ছোট মাঠটি ভরে যায় নানা বয়সী মানুষের পদচারণায়। সবার দৃষ্টি লাঠিয়ালদের দিকে। ঢাকঢোলের বাদ্যর তালে বাহারি পোশাকে নান্দনিক কসরতে চলে লাঠিয়ালদের মহড়া। বংশ পরম্পরায় এ খেলার সাথে জড়িয়ে থাকা তরুণ থেকে 50 ঊর্ধ্ব একদল লাঠিয়াল ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রে। চলে লাঠির শব্দের সাথে একে অপরকে ঘায়েল করার তুমুল প্রতিযোগিতা। পৌষের শীতে পরন্ত বিকেলে গ্রাম বাংলার মানুষের সময়টা কাটে অখণ্ড অবসরে। তবে সেই অবসরের সময়কে উপভোগ্য করতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। আশপাশের গ্রামগুলো থেকে হাজারো নারী পুরুষ ছাড়াও নানা বয়সী মানুষের ঢল নামে মনোজ্ঞ লাঠিয়ালদের কসরত উপভোগ করতে। আমি কোনোদিন এই খেলা দেখিনি, আজকে প্রথম দেখলাম, যা খুব ভালো লাগছে। দেখলাম এরকম যেন আরো সামনে বারে দেখতে পারি আমরা। অনেকদিন পরে এই করোনা মহামারীর মধ্যে আমরা এই খেলা দেখে খুবই আনন্দিত হচ্ছি। দর্শকদের আগ্রহ আর ভালোবাসা এখনো টিকিয়ে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা। শত বছরের পুরনো এই খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি খেলোয়াড়দের। আমার তার দাদা এটা খেলে গেছে, এই জন্য আমরা এই স্মৃতি ধরে গেছি বা থাকবো, ভবিষ্যতে এই স্মৃতি থাকবে। এই খেলাটা ঐতিহ্য খেলা, লাঠি খেলা আগের থেকে ধরা ছিল। বিদায় আমরা বুক থেকে আমরা শিখছি, আমাদের থেকে ছেলে পেলে শিখছে। হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সুস্থ ধারার বিনোদন দিতে আগামীতেও এমন আয়োজনের অঙ্গীকার আয়োজকদের। বাঙালির ঐতিহ্যটাকে ফিরে নিয়ে আসার জন্যই, বাঙালির ঐতিহ্যটাকে লালন করার জন্য, ধারণ করার জন্য আজকের এই আয়োজন। লাঠি খেলা ছাড়াও গ্রাম বাংলার নানা বৈচিত্র্যময় ক্রীড়া নৈপুণ্য তুলে ধরেন খেলোয়াড়রা। এম.আর. রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জের শেখ রাসেল কমিউনিটি পুলিশিং গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিন্দারপাড় যুব সমাজ চ্যাম্পিয়ন হয়েছে। জাঁকজমকপূর্ণ এই ফাইনালে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ফুটবল ফাইনাল দেখতে ইংরেজি নববর্ষের দিন দূর দূরান্ত থেকে দর্শক ক্রীড়ামোদী ভিড় করেন। জনপ্রিয় এই খেলা নিয়ে উচ্ছ্বাসের জন্য নেই শেষ। বাদ্য বাজনা নিয়ে মেতে ওঠে সমর্থকরা। আক্রমণ পাল্টাক্রমণে জমে ওঠে খেলা। গোল দিতেই সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। অনেকদিন পরে এমন টুর্নামেন্ট উপভোগ করতে পেরে খুশি দর্শক। আমরা কোনো খেলা হলে মাঠে চলে আসি, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। বছরের প্রথম দিনে আমরা এই একটা ফাইনাল খেলা পেয়েছি, এতে আমরা খুব সন্তুষ্ট, খুব ভালো লাগছে আমাদের দেখতে। 2021 সালের প্রথম দিন যে খেলাধুলা আয়োজন করছে, এই জন্য দেখেন আজকে অনেক দর্শক হয়েছে। আমরা চাই এই খেলাটা এখানে নিয়মিত হোক। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ফাইনালে পুরো এলাকা সরব। গেল বছরের মার্চের প্রথম দিকে এই টুর্নামেন্ট চালু হয়ে সব খেলা শেষ। চূড়ান্ত খেলার আগেই করোনার কারণে লকডাউন হয়ে যায়, তাই ফাইনাল হয় নতুন বছরে। ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পেয়ে খেলোয়াড়রা আনন্দে উদ্বেলিত। বিদেশি খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করছে। আজকের এই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ভালো খেলা উপহার দিব বলে আমি আশাবাদী। স্ট্রাইকার সাগরের দেওয়া জোড়া গোলে পুলিন্দারপাড় যুব সমাজ চ্যাম্পিয়ন হয়েছে। মাদকের নিয়ন্ত্রণের জন্য ক্রীড়ার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনে তাই সময়ের দাবি। দর্শকরা চায় একটু আনন্দ বিনোদন, সেটা আমরা অনেক সময় চেষ্টা করি, অনেক সময় পারি, অনেক সময় পারি না। আমাদের যুব সমাজ মাদকের সাথে জড়ায় যায়। এখন আমাদের এলাকায় খেলাধুলা নাই, খেলাধুলা কমে আছে। সেজন্য আমরা ইউনিয়নের চেয়ারম্যান রহিম ভাই এবং আমি আমাদের নেতৃত্বে কমিউনিটি পুলিশের সহযোগিতায় এই খেলাটা ছাড়া হয়েছে। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং আয়োজিত এই টুর্নামেন্টে 32টি দল অংশ নেয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পুষ্টি নিয়ে ফেডারেশনগুলোর সাথে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে নাটাব ফিজিক্যাল থেরাপি ও রিহ্যাবিলিটেশন ক্লিনিক।
এ উপলক্ষে আয়োজিত স্পোর্টস হেলথ ও কোভিড-19 সংক্রান্ত সংবাদ সম্মেলনে নাটাবের সিইও ডাক্তার আরিফ জোবায়ের বলেন, অ্যাথলিটরা যাতে স্বাস্থ্যসম্মত জীবনে অভ্যস্ত হতে পারে সেই বিষয়গুলো নিয়েই সংস্থাটি ক্রীড়ার বিভিন্ন ফেডারেশনের সাথে কাজ করতে চায়। গত এসএ গেমসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে নাটাব কাজ করেছিল। এছাড়া অ্যাথলিটরা এবং ফেডারেশন কর্মকর্তারা যাতে পুষ্টি সম্পর্কেও পরিষ্কার ধারণা পায় সে ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পুষ্টিবিদ ইসরাত জাহান। সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার রেবেকা সুলতানা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না ব্যয়, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বর্ধনে স্থাপন হচ্ছে 4টি স্মৃতিস্তম্ভ। এবং জো বাইডেনের ক্ষমতা গ্রহণকে আটকে দেওয়ার শেষ চেষ্টা ট্রাম্পের। 6 জানুয়ারি সমাবেশের ডাক, নিজ দলের সিনেটরদের কাছে ধাক্কা খেয়ে পাস মার্কিন প্রতিরক্ষা বিল। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।